এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ার কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। শাহরিয়া মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি, এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখে কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতেও পারেননি আমার চেহারা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের বলি, শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপটা তার সাথে আমার যৌন মিলনের কুৎসিত প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না সোজাসাপটা বললে পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সে বাড়ি ছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরও তার একটুর জন্য অনুশোচনা বোধ করলো না, বিবেক জাগলো না। আমার চেহারা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। যেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করা হয়, সেদিন রাতে সে আবার আমার সামনে এসে দাঁড়ায় এবং অ্যাসিড ছুঁড়ে চলে যায়। তারপর থেকে কতটা যন্ত্রণা, বেদনা, কষ্ট আমায় সহ্য করতে হয়েছে সেটা আমি বেশ একটা ভালো জানি। প্রতিদিন বেঁচে থেকেও কেন যেন মৃত্যুর মতো লাগছিল। হাজারটা কষ্টের মাঝে কি করে যে আমি এখনো বেঁচে রয়েছি সেটা আমি নিজেও সঠিক জানি না। শাহরিয়ার গলার স্বর থেকে এইরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখে জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখে যেন এই মুহূর্তে বলার মতো কোনো শব্দই উদ্ভট হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন এসে শাহরিয়াকে সবার সামনে জড়িয়ে ধরল। আর সেই একজন হচ্ছে শান্তা। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষই অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার করে উঠছে। অতএব শাহরিয়া শান্তাকে একটু ধমকে সুরে বলল, কি 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 করছেন সবার সামনে, ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি তো তোমার চেহারাকে নয় ভালোবেসেছি, শুধু তোমার ফুলের মতো নির্মল সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজ আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবারও অমত প্রকাশ করো তাহলে কিন্তু আমার মৃত্যু তো নিশ্চিতই, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চেয়েও ছিল, কিন্তু বলতে পারেনি। কারণ শান্তা তাকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগই দেয়নি। অনুষ্ঠান শেষ হলে শাহরিয়া সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই প্রস্থান আরম্ভ করলো। যার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে শাহরিয়ার বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করাতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাহিরে এই মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। শাহরিয়ারের বেশ একটা লজ্জাও লাগছে, যার সাথে খানিকটা ভয়ও। শান্তা রুম থেকে বেরিয়ে এসে শাহরিয়াকে টেনে টুনে বাসর ঘরের ভিতরে নিয়ে আসে। কি হলো, এভাবে টেনে টেনে কেন নিয়ে আসলে? তা নয়তো তোমাকে আমি কোলে করে নিয়ে আসবো। রাত কটা বাজে তার কোনো হিসাব তোমার কাছে কি রয়েছে? যাই হোক, বলেছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব। আমার লজ্জা লাগছে, আমি কোনো কিছু করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতে এক মুহূর্তে তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ার যেই পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল সে পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দেব না। এখন আমি আছি সর্বদা তোমার পাশে, চিন্তা করো না। আমি আব্বুকে সব বলেছি, লন্ডনের ডাক্তারের সাথে কথা বলেছে আব্বু। কয়েকটা দিন পর আমাদের লন্ডনে যেতে হবে। সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে।
শান্তার কথাগুলো শুনে শাহরিয়া কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ শাহরিয়া খুব ভালো করেই জানে এখন যদি সে না সূচক ও উত্তরও দেয় কোনো লাভই হবে না। শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ না করা পর্যন্ত থামে না। সেও বেশ একটা শান্তাকে ভালোবেসে ফেলেছে। কেন যেন এই মুহূর্তে শাহরিয়া ধীরে ধীরে পেছনের দিকে এগোচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে শান্তা শাহরিয়ারের খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই তার দিকে এগিয়ে আসছে। এক সময় শাহরিয়া পিছিয়ে যেতে যেতে শেষমেশ বিছানার উপরে পড়ে গেল এবং শান্তাও শাহরিয়ারের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় এক সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই শাহরিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তা, তবে শাহরিয়ার কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এ কথা আবার সাহস করে শান্তাকে বলতেও পারছে না। পরিশেষে শাহরিয়াকে লন্ডনে নিয়ে আসার পর শান্তা প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার কিছুদিন পরেই শাহরিয়াকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহরিয়াকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তা শাহরিয়ারের একটা হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দিল এবং ছলছল চোখে বলছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতঃপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে এসে হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। শব্দটা কানে যেতেই শান্তার বুকে কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। শান্তার পা থরথর করে কাঁপছে। অজানা সব ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালে শান্তার বাবা দ্রুতই ডাক্তারের শার্টের কলার চেপে ধরল এবং ধমক দিয়ে বলল, সরি মানে? ও মাই গড, আগে আমার পুরো কথাটা তো একবার শুনবেন। আমি কিছুই শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন, শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি, তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরও পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানে ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর ডাক্তারটি চলে যাওয়ার পরপরই সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে শান্তার বাবা বেশ খানিক চমকে উঠলেন। অতএব শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, ডাক্তারের কথা কি শুনিসনি? শাহরিয়ার তো ঠিকই আছে, তারপরেও কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের ছড়ি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমার নিঃশ্বাসও যেন নিতে বেশ কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যি শাহরিয়ারকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি শাহরিয়ারের কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো জিনিসটা করতে পারতাম না। অবশেষে শাহরিয়ারের মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এলো। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহে বসে আছে শাহরিয়াকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে এক সময় সম্পূর্ণ ব্যান্ডেজই খুলে ফেলল। সবাই এখন শাহরিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে শাহরিয়ারের মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মুখে আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়াকে নিজ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল শান্তা, যা দেখে সবাই মুচকি হেসে দিল। লজ্জায় সেখান থেকে চলে গেল। শান্তা এখনও শাহরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে শাহরিয়ারের কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ বসিয়ে দিচ্ছে। আচমকা শান্তার এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করলো শাহরিয়া। অতএব একটু ধমকের সুরে শাহরিয়া পড়ল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে। তবে আমার শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। পরিশেষে শাহরিয়া শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত
এসে হঠাৎ করে থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা তো প্রায় আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ, আহ শান্তা শান্তা, আজ আমি অনেক খুশি। অতঃপর বেশ কয়েকদিন শাহরিয়ারের এখানে অর্থাৎ লন্ডনেই কাটলো। কিন্তু হঠাৎ একদিন তার ফোনে এক আননোন নাম্বার থেকে কল আসলো। শাহরিয়া কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পারলে ক্ষমা করে দিস। আর সবচাইতে বড় কথা হলো, ফারিয়া এই পৃথিবীর আর কয়েকটা দিনের অতিথি মাত্র। ও মরণ ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর পূর্বে তোকে কিছু শেষ কথা বলে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়াও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব শাহরিয়া শান্তাকে সবকিছু খুলে বলার পর আজকে দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশ পৌঁছানো মাত্রই ঢাকা থেকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান কারণ একটাই, কারণ সেটা হলো শাহরিয়ারের পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালেই রয়েছে, মূলত ফারিয়ার কেবিনে। অবশেষে শাহরিয়া হাসপাতালে পৌঁছালো। ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যদের চোখের কোণে অশ্রু অনাব্রত ঝরছে। শাহরিয়া কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করলো। তারপর শান্তার সাথে পরিচয় করিয়ে দিয়ে এক পা দোপা করে ধীরে ধীরে ফারিয়ার দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। ফারিয়া কিছুটা কাছে আসতে শাহরিয়াকে দেখল। মুখে তার অক্সিজেনের মাস্ক লাগানো। শুকিয়ে কি করুণ অবস্থাটাই না হয়েছে। শাহরিয়া বুঝতে পারল সত্যি ফারিয়ার অবস্থা একদমই ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ারের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন ফারিয়ার এরূপ অবস্থা থেকে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে শাহরিয়াকে দেখতে পেয়ে চোখের কোণে অশ্রুর সব বাঁধ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেনের মাস্কটা খুলে ফ্যাসফেসিয়ে ফারিয়া বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয়, যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসেই বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম দুনিয়ার নিষিদ্ধ কালো আধারে ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার ব্যাহা মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্তে অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতের ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবন শান্তির জন্য তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার মতো কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম, এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে আমি মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিয়েছিলাম, এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিনই রাতে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী। দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলেই গিয়েছিলাম একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসেব সৃষ্টিকর্তার নিকট দিতেই হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছি, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না। তারপরও শেষবারের মতো আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি। পারলে ক্ষমা করে দিই সেই পাপীকে। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটাই চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য, যে ঘুম আর কখনোই ভাঙার নয়। সেদিন শাহরিয়ার কিছু বলতেই পারেনি, নীরবে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যি কি শাহরিয়া ফারিয়াকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না, সেটা সে নিজেই ঠিক করে জানেই না।
সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন শাহরিয়ারের 5 বছরের একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়া ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নেট দুনিয়ার নিষিদ্ধ কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়াকে একা পেয়ে তার পা দুটো চিরদিনের জন্য ড্যামেজ করে দেয়। অর্থাৎ শাহরিয়া আর কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে শাহরিয়া আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো সবসময় বিপদমুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়েই শাহরিয়া এখনও লড়েই যাচ্ছে কালো দুনিয়ায় ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়াকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা হালকা ধমক দিয়ে পড়ল। তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবুও কেন আমার কথা শোনো না তুমি? না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর অযথা ডাকতে চাইনি। চুপ, আমার কাছে সব কিছুর চেয়ে আমার হাজব্যান্ডের কদর অনেক বেশি, বুঝতে পারছো শোনা? তোমার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এভাবে খুব সুখে কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি সুখের সংসার। আরে আরে পাঠকবিন্দু, আপনারা কোথায় যাচ্ছেন? বলে যাবেন না গল্পটা কেমন হয়েছে? আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।